আজকে সারা দিনে যে কি হলো তারই বিস্তারিত খতিয়ান এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই চোখ রাখতে হবে অবশ্যই কাশীপুরের খবরে। কাশীপুরে বিজেপি যুবনেতার মৃত্যু ঘিরে আজকে তুল কালাম কাণ্ড। দেহ আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের, পাল্টা আবার আসরে তৃণমূল। বিজেপি তৃণমূল হাতাহাতিতে আজকে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছিল কাশীপুর। একটা মৃত্যু আর তা ঘিরেই রণক্ষেত্র কাশীপুর। আগে আমাদের ইনসাফ চাই, আমাদের ইনসাফ চাই, তারপরে বার করতে দেবো, বার করতে দেবো। বের করতে দেবো না, আমরা সিআইডি চাই, তারকে দিতে হবে, শাস্তি দিতে হবে যে মেরেছে। অর্জুন চৌরাসিয়া কাশীপুর বেলগাছিয়া মণ্ডলের বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। সকালে তার দেহ মেলে রেলের পরিত্যক্ত আবাসনে, আর তারপরই ধুমধুমার শুরু। অর্জুনের মৃত্যুর খবর ছড়াতেই চড়তে শুরু করে উত্তেজনার পারদ। কাশীপুরে পৌঁছে যান কল্যাণ চৌবে, জ্যোতির্ময় মাহাতো, সজল ঘোষরা। পৌঁছে যায় পুলিশও। আত্মহত্যা নয়, অর্জুনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সুর চড়াতে শুরু করেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রীও দেখুক, তিনি যেদিন আসছেন কলকাতায়, সেই দিন তাঁর অনুষ্ঠানকে সফল করার জন্য যে সাধারণ বুস্তরের যে কর্মী কার্যকর্তা যারা চেষ্টা করছে দিন রাত জেগে, তাদের প্রাণের কি অবস্থা। তার ঝুলন্ত অবস্থায় বডি, পা মাটিতে রয়েছে। তা আর যাই হোক, এইভাবে আত্মহত্যা হতে পারে না। আত্মহত্যা যেভাবে যা দেখেছি আমি, এখনো ওর ঝুলন্ত দেহের যা ছবি দেখেছি, তাতে ওইভাবে আত্মহত্যা করাটা কি সম্ভব? পুলিশ পৌঁছে দেহ নামানোর চেষ্টা করতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। শাহ আসছেন, তার আগে দেহ নামানো যাবে না। অনড় পরিবার প্রতিবেশীরা। এই মুহূর্তে রীতিমতো উত্তেজনা এবং যে পরিস্থিতি দেখতে পাচ্ছে, স্থানীয় যারা যুবক রয়েছেন তারা পুলিশের উপরে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং যেটা তাদের বক্তব্য যে পুলিশ যথাযথ তদন্ত করবে না, এই মুহূর্তে দেহ নামিয়ে নিয়ে যাওয়া যাবে না। হতে পারে, কারণ ও ছেলে জলি ছেলে, ওইরকম হত্যা করা নয়। মার্ডার আছে বডি দিব না, কোন বডিও দিতে পারবো না, আমরা যা করুন করি না, আমরা বডি দিতে পারবো না। থানার পুলিশ রয়েছে, তার পাশাপাশি ইতিমধ্যেই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ে রীতিমতো একটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়েছে এবং স্থানীয় যারা যুবক রয়েছেন বা বাসিন্দারা রয়েছেন তাদের যেটা বক্তব্য, এই মুহূর্তে তারা দেহ এখান থেকে নামিয়ে নিয়ে যেতে দেবেন না। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। সামাল দিতে এলাকায় পৌঁছন ডিসি নর্থ। লাভ হয়নি, দাবি থেকে এক চুলও নড়ানো যায়নি স্থানীয়দের। তারপর আসেন ডিসি সেন্ট্রাল, কথা বলেন বিজেপি নেতাদের সঙ্গে। বলপূর্বক অর্জুনের ডেড বডি নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদের ডেড বডির উপর দিয়ে অর্জুনের ডেড বডি। ততক্ষণে পৌঁছে গেছেন অতীন ঘোষও। পরিস্থিতি আরও ঘোরালো আকার ধারণ করে। সুইসাইড কেস, তার পরিবারে একটা হিস্ট্রি আছে। 15 বছর আগে তার বাবা এখানে সুইসাইড করে মারা গেছে। 15 বছর আগে বাবা কংগ্রেস কর্মী ছিলেন। এই ছেলেটি কোনো রাজনৈতিক দল করে না। ভোটের সময় এরা মানুষ ফ্লোটিং ওয়ার্কার, ভোটে বিভিন্ন পছন্দের লোকের সাথে কাজ করে। বেশ কিছুক্ষণ দড়ি টানাটানির বাধা এড়িয়ে দেহ ময়না তদন্তের জন্য বের করে নিয়ে যায় পুলিশ। আরেক দফা ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশী পরিজনরা। कोई मारे सुसाइड है नहीं, सुसाइड कर नहीं सकता मेरा भाई वैसा है नहीं, हमको सिपाही जांच चाहिए। দিলীপ অতীনের উপস্থিতিতেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে ওঠে। তারা পশ্চিমবাংলায় খুন জখম করে, তাদের হিম্মতটা এতদূর পৌঁছে গেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন, সেই অবস্থাতে তারা খুন করার সাহস পাচ্ছে। এটা একমাত্র সম্ভব শাসক দলের প্ররোচনায়। গোটা ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই। 2 নম্বর বিষয়, যা খবর কানে আসছে তাতে যার মৃত্যু হয়েছে তিনি বিজেপির এক বিদ্রোহী বিক্ষুব্ধ নেতার সঙ্গে তাকে দেখা যেত। দেহ সরিয়ে নেওয়ার পরে দুপুরে ঘটনাস্থলে পৌঁছন অমিত শাহ। তার সামনেই আরও একবার রাষ্ট্রপতি শাসনের দাবি ওঠে। ক্যামেরায় সুদেব ও অর্ঘ্যর সঙ্গে সুপ্রিয় ও রাজার রিপোর্ট, TV9 বাংলা। আত্মহত্যা নয়, অর্জুনের মৃত্যু আসলে রাজনৈতিক খুন।
ঘটনাস্থলে দাঁড়িয়ে বললেন অমিত শাহ, জানিয়ে দিলেন যুব মোর্চা নেতার মৃত্যুকে সহজভাবে নিচ্ছে না কেন্দ্র। দাবি তুললেন সিবিআই তদন্তের। অর্জুনের মৃত্যু নিয়ে রাজ্যের রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একটি অস্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যু খুন না আত্মহত্যা সেটা এখনো প্রমাণিত নয়। সেই মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই কাশীপুরের এই অখ্যাত রেল কোয়ার্টার্সের সামনে পৌঁছে গেলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে বাংলায় অমিত শাহ উত্তরবঙ্গ সফর সেরে শুক্রবার পা রাখলেন কলকাতায়। আর ঠিক সেই দিনই শহরের বিজেপি যুব মোর্চা নেতার রহস্য মৃত্যু। রাজনীতির পারদ চড়বে জানা কথা, হলো ঠিক তাই। বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন, মাসখানেক আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন শাহ। ঘটনাচক্রে তিনি যখন বাংলায়, তখনই মিলল বিজেপি নেতার ঝুলন্ত দেহ। প্রতিবাদী সরব বিজেপির অন্যতম শীর্ষ নেতা। चौरसिया का राजनीतिक रूप से हत्या कर दिया गया है। উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেই দমদম থেকে কাশীপুর ছুটলেন শাহ। অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর জেরে বাতিল করলেন পূর্ব নির্ধারিত কর্মসূচি। কাশীপুরে গিয়ে ঘুরে দেখলেন ঘোষপাড়া রেলের সেই পরিত্যক্ত আবাসন, যেখানে মিলেছে অর্জুনের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল ঘুরে দেখার পর কথা বললেন নিহত পরিবারের সঙ্গে। আর তারপরই রাজ্যকে তোপ। बंगाल में जहां पर भी जाते हैं राजनीतिक हिंसा, प्रतिशोध में हत्याएं और विरोधी राजनीतिक दलों के कार्यकर्ताओं को चुन चुन कर निशाना बनाने का अनेक उदाहरण हमारे सामने आए हैं। ঘটনাস্থলে দাঁড়িয়েই সিবিআই তদন্তের দাবি তুললেন শাহ। जनता पार्टी के कार्यकर्ता अदालत के सामने गए हैं कि इसका वीडियोग्राफी के साथ पैनल पोस्टमार्टम हो और इसकी जांच सीबीआई को सौंपनी चाहिए। অর্জুনের মৃত্যুর প্রতিবাদকে গেরুয়া শিবির যে বহুদূর টেনে নিয়ে যাবে, কাশীপুরে দাঁড়িয়েই বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। भारत सरकार का गृह मंत्रालय भी इस घटना का गंभीरता से संज्ञान लेता है और आज ही गृह मंत्रालय ने वेस्ट बंगाल सरकार से रिपोर्ट तलब की है। অর্জুনের মৃত্যু নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। মমতা সরকারের উপর চাপ বাড়িয়ে সিবিআই তদন্তের কথা বলছেন শাহ, কিন্তু একটা প্রশ্ন উঠছেই। তিনি এখানে এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, বিজেপি নেতা হিসেবে নয়। আর সেখানে দাঁড়িয়ে একটি ঘটনার, একটি অস্বাভাবিক মৃত্যু বা রহস্য মৃত্যু, তার ময়না তদন্ত হওয়ার আগে, সেই তদন্ত কোনো প্রাথমিক রিপোর্ট আসার আগে কি করে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বসমক্ষে এটা বলতে পারেন যে খুন করা হয়েছে তার কার্যকর্তাকে? সেই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে তৃণমূল তুলছে। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সিজার, TV9 বাংলা। রাজ্য সরকারের আরজিকর হাসপাতাল নয়, অর্জুন চৌরাসিয়ার ময়না তদন্ত হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কমান্ড হাসপাতালে। কাশীপুরে নিহত বিজেপি যুব মোর্চা নেতার পরিবারের দাবি মেনে নির্দেশ কলকাতা হাইকোর্টের। কড়া পুলিশ পাহারায় পাঠাতে হবে অর্জুনের দেহ। ময়না তদন্ত আগামীকাল। অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুতে গোড়া থেকে কেন্দ্রীয় তদন্ত দাবি করেছিল তাঁর পরিবার। পুলিশের হাতে দেহ তুলে দিতেও রাজি হয়নি তারা। প্রবল বিক্ষোভের মুখে প্রায় 5 ঘন্টা পর এক প্রকার জোর করেই অর্জুন চৌরাসিয়ার দেহ আরজিকর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অর্জুনের পরিবার ও বিজেপি। দাবি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়না তদন্ত করতে হবে। বিকেলেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুরু হয়ে যায় মামলার শুনানি। আদালতে মৃত বিজেপি যুব মোর্চার নেতার পরিবারের আইনজীবী জানান, ভোট পরবর্তী অশান্তির শিকার অর্জুন। রাজ্যের ময়না তদন্তে আপত্তি আছে পরিবারের। পুলিশ কার্যত দেহ ছিনিয়ে নিয়ে গিয়েছে। অর্জুনের ভাইকে মারধর করেছে পুলিশ। পরিবারের অন্যরাও আক্রান্ত। পরিবারের আরেক আইনজীবী বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল দাবি করেন, অমিত শাহের কর্মসূচির জন্য বৃহস্পতিবার তোড়জোড় করছিলেন অর্জুন। সেদিন রাতে আচমকাই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত 9টা নাগাদ পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ সক্রিয় হলে অর্জুন আজ বেঁচে থাকতেন। তার মোবাইল ট্র্যাক করে খোঁজ পাওয়া যেতে পারত। পুলিশ কিছুই করেনি। তাদের উপরে আস্থা নেই। CFSL দিয়ে মৃতদেহের ময়নাতদন্ত করা হোক। পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, আরজি করে দেহ রাখা হয়েছে, বিচার বিভাগীয় নজরদারিতে ময়নাতদন্ত হোক। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের প্রশ্ন, CFSL দিয়ে ময়নাতদন্ত হলে রাজ্যের আপত্তি কোথায়? এরপর পরিবারের আইনজীবী বলেন, পরিবার CFSL এর বিশেষজ্ঞ দিয়েই তদন্ত চায়। সেজন্য দেহ সংরক্ষণ করে রাখা যেতে পারে। প্রয়োজনে কমান্ড হাসপাতালে ময়না তদন্ত হোক। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, আরজি করে নয়,
যত দ্রুত সম্ভব ময়নাতদন্ত হবে আলিপুরের কমান্ড হাসপাতালে। আরজিকর থেকে কমান্ড হাসপাতালে দেহ নিয়ে যেতে পর্যাপ্ত পুলিশ থাকবে। মৃতের পরিবারকে সব রকম সুরক্ষা দিতে হবে পুলিশ কমিশনারকে। ময়নাতদন্তের সময় থাকবেন উত্তর চব্বিশ পরগনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, থাকবেন কল্যাণী এইমসের বিশেষজ্ঞ, থাকবেন আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হবে। পোস্টমর্টম যেটা মানে হয়তো আইএমসের কাছে হোক বা সিএফএসএল কে দেওয়া হোক বা কমান্ড হসপিটালে হোক, এটা আমাদের প্রেয়ার ছিল। কমান্ড হসপিটালকে দিয়েছে, পোস্টমর্টম কমান্ড হসপিটাল করবে। আর আইএমস কল্যাণী থেকে যে স্পেশালিস্ট আছেন এই পোস্টমর্টমের, উনিও জয়েন করবেন। তো এই অর্ডারটা আজকে হয়েছে। সূত্রের মতে হাইকোর্টের নির্দেশ মতো সম্ভবত শনিবার সকালে কমান্ড হাসপাতালে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত হবে। বডিটা দেখার জন্য এসেছিলাম, ওই বডি যাচ্ছে কি অন্য বডি যাচ্ছে। আচ্ছা, আরেকটা যেটা সেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হবে, যেটা আপনারা চাই। আপনারা কি এটাই চাইছেন? এটাই চাই। এর আগে আদালতের নির্দেশেই কমান্ড হাসপাতালে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছিল। ফরেন্সিক মেডিসিন বিভাগ যারা ময়নাতদন্ত করেন সেখানে কি রাজনীতি ঢুকে পড়ছে? তাহলে ময়নাতদন্ত কি রাজনীতি প্রভাবিত হয়? সেই প্রশ্নও কিন্তু এবার উঠতে শুরু হয়ে গেল। TV9 বাংলার জন্য ক্যামেরায় অরিত বসুর সঙ্গে তন্ময় প্রামাণিক, কলকাতা। মমতার পথেই মমতার বিরুদ্ধে লড়াই। বঙ্গ বিজেপিকে দিশা দেখাতে মমতার লড়াইয়ে উদাহরণ দিলেন অমিত শাহ। বললেন, চাইলেই নির্বাচিত সরকারকে ফেলা যায় না, তাই 355 বা 356 জারি নয়, লড়াই করুন। সাংগঠনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন মোদীর সেনাপতি। We want president rule. We want president rule. আমাদের দিনের বেলা তো চলাফেরার অধিকার নেই মমতা ব্যানার্জির সরকারের দাঁড়িয়ে। মার্ডার হতে হয়, না খুন, যে কোনো একটা ধর্ষণ হতে হয়। কাশীপুর কাণ্ডের পর চড়া সুর বিজেপি কর্মীদের, একই সুর বঙ্গ বিজেপির নেতাদেরও। তবে সেই দাবি মানতে রাজি নন অমিত শাহ। নিউটাউনের সাংগঠনিক বৈঠকে তার স্পষ্ট বার্তা, রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলতে হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় সরকার। 356, 355 চাইলেই করা যায় না। একটা নির্বাচিত সরকার এত ম্যাসিভ ভিক্টরি নিয়ে এসছে, তাদেরকে এইভাবে কখনো ফেলা যায় না। কাজেই লড়াই করুন, আন্দোলন করুন। এদিন সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির পদাধিকারী, জেলা নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে অমিত শাহর গলায় মমতার উদাহরণ। তার পরিষ্কার বক্তব্য যে তিনি আবার আসবেন, কিন্তু সংগঠনকে জোরালো ঐক্যবদ্ধ করতে গেলে তিনি সামনে উদাহরণ রেখেছেন মমতা ব্যানার্জি। বারবার মমতা ব্যানার্জির লড়াইকে তিনি উল্লেখ করে বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ হতে বলেছেন। বৈঠকে অমিত শাহের প্রশ্ন, কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য কেন রাজ্যে প্রচার করা হয় না? বঙ্গ বিজেপির নেতারা কেন এ নিয়ে টুইট করেন না? কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্য নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন শাহ। একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিজেপির অন্দরে কোন্দল চরমে উঠেছে। এই পরিস্থিতিতে বুথ স্তর থেকেই সংগঠনকে ঢেলে সাজানোর বার্তা দিয়েছেন মোদীর সেনাপতি। যে একদম বুথ স্তর থেকে মণ্ডল, জেলা, তারপরে বিভাগ, 3টি জেলা নিয়ে এবং সেখান থেকে কেন্দ্র স্তর পর্যন্ত আমরা এই সংগঠনকে শক্তিশালী করব। প্রত্যেক বুথে বিজেপি শক্তিশালী থাকবে। শূন্য থেকে শুরু করার পরামর্শ দিলেন অমিত শাহ, BL সন্তোষরা। সে কথা কি শুনবেন এই রাজ্যের বিজেপির নেতারা? ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, সেটা অবশ্য সময় বলবে। যদিও বৈঠক শেষে দলীয় নেতারা বলছেন, শীর্ষ নেতৃত্ব বলেছেন, ফলে এবার হয়তো কিছুটা কাজ হবে। ক্যামেরায় সুমিতের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। সফরের একেবারে শেষ লগ্নে সৌরভের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পার্ষদ নৈশ ভোজ চাইলেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রীর জন্য বাঙালি পদে মহারাজকীয় আয়োজন করেছিলেন BCCI সভাপতি। মিনিট 50 মহারাজের বাড়িতে কাটালেন অমিত শাহ। অতিথিও ভিভিআইপি, যার বাড়িতে আসবেন তিনিও ভিভিআইপি। সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বেহালার বীরেন রায় রোড। রাত 8টা মহারাজের বাড়িতে পৌঁছন অমিত শাহ। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই এসে আপ্যায়ন করে অন্দরমহলে নিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
ফুলের তোড়া দিয়ে শাহকে অভ্যর্থনা জানান মহারাজ ও ডোনা। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সঙ্গী হিসেবে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। গাঙ্গুলি পরিবারের তরফে সৌরভ ও ডোনা ছাড়াও ছিলেন মহারাজের মা নিরূপা দেবী ও দাদা স্নেহাশিস। মহারাজের বাড়িতে পৌঁছে ড্রয়িং রুমে সাহা ও সৌরভ পাশাপাশি বসে একসঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তাও বলেন। আসল আকর্ষণ ছিল এরপরই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন মহারাজ। অমিত শাহ নিরামিষাশী, তার জন্য সেই ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল। মহারাজের মা নিরূপা দেবী নিজে সব আয়োজনের তত্ত্বাবধান করেন। মেনুতে ছিল ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির, দই, রসগোল্লা, কাজু বরফি। শেষ পাতে মুখশুদ্ধি হিসেবে পান ও মৌরিও ছিল। অমিত শাহর সফর স্বাভাবিকভাবেই জল্পনা ছড়ায়, যদিও সৌরভ স্ট্রেট ব্যাটে সেই জল্পনা উড়িয়েছেন। মহারাজের কথায় তার সঙ্গে বহুদিনের পরিচয় শাহের। তার ছেলে জয় শাহ ও সৌরভ একসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড চালান, সেই সূত্রেই সৌজন্য সাক্ষাৎ। দেখো, বহু কথা রটে আমার ওনার সঙ্গে বহুদিনের আলাপ, 2008 সাল থেকে আলাপ। খেলার আগেও দেখা হতো, কিন্তু যখন খেলতাম দেখা হতো, কিন্তু অত তখন দেখা হতো না, কারণ আমি বাইরে থাকতাম। বহুদিনের আলাপ, এছাড়া আর কিছু। স্বরাষ্ট্রমন্ত্রীর সিকিউরিটির জন্য পরিবারের মাত্র 8 জন সদস্যকে অ্যালাউ করা হয়েছিল এবং সেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। নৈশভোজে বিভিন্ন রকমের আইটেম ছিল, তার মধ্যে ছিল রুটি, ভাত, লুচি, আলুর দম, ছোলার ডাল ইত্যাদি। এবং 50 মিনিট সময় কাটাবার পরে কিছুক্ষণ আগে অমিত শাহ আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন। বেহালা থেকে মাখনের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এবার একটু ঘূর্ণিঝড়ের খবরে চোখ রাখবো। সাগরে অশনি সংকেত, ফের ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা বঙ্গোপসাগরে। রবিবারের মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনই সতর্কবার্তা দিচ্ছে মৌসুম ভবন। 10ই মে ঘূর্ণিঝড় অশনি অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলে পৌঁছতে পারে, তবে কোথায় আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট করেনি আবহাওয়া দফতর। অশনির প্রভাবে ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বঙ্গোপসাগরে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। দুর্যোগ মোকাবিলায় শুরু প্রস্তুতি বাংলা ওড়িশা উপকূলে।